সময়টা ১৯৪৫ সালের এপ্রিল মাস। বার্লিনের আকাশ ধূসর, বাতাস বারুদ আর ধ্বংসের গন্ধে ভারী। শহরের কেন্দ্রস্থলে মাটির প্রায় ৫০ ফুট গভীরে এক কংক্রিটের বাংকারে বসে আছেন একজন মানুষ, যার নামে একদিন গোটা ইউরোপ ভয়ে কাঁপত, অ্যাডলফ হিটলার। তার তথাকথিত ১০০০ বছরের রাইখ বা সাম্রাজ্য মাত্র ১২ বছরেই ভেঙে গুড়িয়ে যাচ্ছে। বাইরে সোভিয়েত বাহিনীর কামানের গর্জন প্রতি মুহূর্তে জানিয়ে দিচ্ছে শেষ সময় আসন্ন। এই অন্তিম মুহূর্তে হিটলারের চোখের সামনে হয়তো ভেসে উঠছিল তার গোটা জীবনটা, এক সাধারণ অস্ট্রীয় যুবক থেকে বিশ্বের সবচেয়ে ঘৃণিত একনায়ক হয়ে ওঠার সেই অবিশ্বাস্য অথচ ভয়ঙ্কর কাহিনী। এক শিল্পীর স্বপ্নভঙ্গ। হিটলারের গল্পের শুরুটা কিন্তু জার্মানি নয়, অস্ট্রিয়ায়। ১৮৮৯ সালে এক সাধারণ পরিবারে তার জন্ম। বাবা ছিলেন একজন কাস্টমস অফিসার, ভীষণ রাগী এবং কঠোর প্রকৃতির। ছোটবেলা থেকেই হিটলারের সঙ্গে তার বাবার সম্পর্ক ভালো ছিল না। তার একমাত্র স্বপ্ন ছিল একজন বড় শিল্পী হওয়া। এই স্বপ্ন বুকে নিয়ে তিনি ভিয়েনায় পাড়ি জমান। কিন্তু তার স্বপ্ন ভেঙে যায় যখন ভিয়েনা একাডেমি অফ ফাইন আর্টস তাকে দুবার ভর্তি করতে অস্বীকার করে। এই প্রত্যাখ্যান তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ভিয়েনার রাস্তায় রাস্তায় নিজের আঁকা ছবি বিক্রি করে, কখনো বা শ্রমিকদের জন্য তৈরি হোস্টেলে থেকে তিনি কোনো রকমে দিন কাটাতেন। এই সময়টাই ছিল তার ঘৃণা ও বিদ্বেষের আঁতুড়ঘর। ভিয়েনার বহুজাতিক পরিবেশে তিনি ইহুদি বিদ্বেষ এবং উগ্র জার্মান জাতীয়তাবাদের সংস্পর্শে আসেন। তার ব্যর্থতার জন্য তিনি সমাজ, বিশেষ করে ইহুদিদের দায়ী করতে শুরু করেন। তার মনে এই ধারণা জন্মায় যে আর্যরাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এবং জার্মানদের বিশ্ব শাসন করার অধিকার আছে। সৈনিক থেকে রাজনীতিবিদ। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে হিটলারের জীবনে এক নতুন সুযোগ আসে। তিনি জার্মান সেনাবাহিনীতে যোগ দেন এবং সাহসিকতার জন্য আয়রন ক্রস পদকও পান। যুদ্ধক্ষেত্রে তিনি এক নিষ্ঠ সৈনিক ছিলেন। কিন্তু ১৯১৮ সালে জার্মানির পরাজয় এবং অপমানজনক ভার্সাই চুক্তি তাকে প্রচণ্ড নাড়া দেয়। তিনি বিশ্বাস করতেন জার্মানির নেতারা, বিশেষত ইহুদি এবং কমিউনিস্টরা, পেছন থেকে ছুরি মেরে দেশকে হারিয়ে দিয়েছে। এই বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেওয়ার আগুন তার মনে জ্বলতে থাকে। যুদ্ধ শেষে তিনি মিউনিকে ফিরে যান এবং জার্মান ওয়ার্কার্স পার্টি নামে একটি ছোট্ট রাজনৈতিক দলে যোগ দেন। এখানেই তিনি আবিষ্কার করেন তার আসল প্রতিভা, বক্তৃতা। তার জ্বালাময়ী ভাষণে ছিল এক অদ্ভুত চুম্বক শক্তি। তিনি মানুষের হতাশা, বেকারত্ব আর জাতীয় অপমানের ক্ষতকে উস্কে দিতেন। তার রীচি শুনে সাধারণ মানুষ স্বপ্ন দেখত এক নতুন, শক্তিশালী জার্মানির। খুব দ্রুত তিনি দলের নেতা হয়ে ওঠেন এবং দলের নাম পরিবর্তন করে রাখেন ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি বা সংক্ষেপে নাৎসি পার্টি। ১৯২৩ সালে তিনি বল প্রয়োগ করে ক্ষমতা দখলের চেষ্টা করেন, যা বিয়ার হল পুচ নামে পরিচিত। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয় এবং তার জেল হয়। জেলে বসে তিনি লেখেন তার আত্মজীবনী ও রাজনৈতিক দর্শন, মাইন কাম্পফ বা আমার সংগ্রাম। এই বইয়ে তিনি তার ভয়ঙ্কর পরিকল্পনাগুলো তুলে ধরেন। জার্মান জাতির জন্য লেবেন্সরাউম বা বাসস্থান দখল করা, ইহুদিদের নির্মূল করা এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা। ক্ষমতার শিখরে আরোহণ। জেল থেকে বেরিয়ে হিটলার বুঝতে পারেন ক্ষমতা দখল করতে হবে গণতান্ত্রিক পথেই। ১৯২৯ সালের বিশ্ব অর্থনৈতিক মন্দা তার জন্য আশীর্বাদ হয়ে আসে। লক্ষ লক্ষ জার্মান কর্মহীন হয়ে পড়লে তারা একজন শক্তিশালী নেতার সন্ধান করতে থাকে। হিটলার সেই সুযোগটিই নেন। তার দল নাৎসি পার্টি নির্বাচনে অভাবনীয় সাফল্য পায় এবং ১৯৩৩ সালের ৩০শে জানুয়ারি হিটলার জার্মানির চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হন। ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই তিনি জার্মানির গণতন্ত্রকে ধ্বংস করে দেন। রাইখস্ট্যাগ বা সংসদ ভবনে আগুন লাগার ঘটনাকে অজুহাত করে তিনি বিরোধীদের জেলে ভরেন, সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করেন এবং নিজেকে জার্মানির একচ্ছত্র অধিপতি বা ফিউরার হিসেবে ঘোষণা করেন। তার শাসন আমলে জার্মান অর্থনীতি সাময়িকভাবে ঘুরে দাঁড়ায়, বেকারত্ব কমে যায়। কিন্তু এর আড়ালে চলছিল এক ভয়ঙ্কর প্রস্তুতি। গেস্তাপো নামে গোপন পুলিশ বাহিনী তৈরি করা হয়, যারা ভিন্ন মতাবলম্বীদের উপর অকথ্য অত্যাচার চালাত। ইহুদিদের ব্যবসা বন্ধ করে দেওয়া হতো, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হতো এবং কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো শুরু হয়। বিশ্বযুদ্ধ এবং পতন। হিটলারের আসল লক্ষ্য ছিল বিশ্বজয়। তিনি ভার্সাই চুক্তি লঙ্ঘন করে জার্মানিকে পুনরায় সশস্ত্র করতে শুরু করেন।
প্রথমে অস্ট্রিয়া, তারপর চেকোস্লোভাকিয়া দখল করেন। ইউরোপের অন্য দেশগুলো তাকে তোষণ করে শান্ত রাখার চেষ্টা করে, কিন্তু তাতে তার লোভ আরও বেড়ে যায়। ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেন। তার ব্লিটজক্রিগ বা ঝটিকা যুদ্ধের কৌশলের সামনে পোল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ের মতো দেশগুলো অসহায়ভাবে আত্মসমর্পণ করে। একটা সময় মনে হচ্ছিল হিটলারকে থামানোর মতো কেউ নেই, কিন্তু তার দুটি সিদ্ধান্ত তার পতনকে নিশ্চিত করে দেয়। প্রথমত, ব্রিটেনের বিরুদ্ধে আকাশপথে যুদ্ধে ব্যর্থতা। দ্বিতীয় এবং সবচেয়ে বড় ভুল ছিল ১৯৪১ সালে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করা। রাশিয়ার তীব্র ঠান্ডা আর সোভিয়েত সৈনিকদের মরণপণ লড়াইয়ের সামনে হিটলারের অপ্রতিরোধ্য সেনাবাহিনী আটকে যায়। একই সাথে তিনি শুরু করেন মানব ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়, হলোকস্ট। তার নির্দেশে গ্যাস চেম্বারে পুড়িয়ে, গুলি করে এবং অমানবিক অত্যাচারে প্রায় ৬০ লক্ষ ইহুদি এবং আরও লক্ষ লক্ষ ভিন্ন মতাবলম্বী, জিপসি ও স্লাভদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়। ১৯৪৪ সালে মিত্রবাহিনী নরম্যান্ডিতে অবতরণ করলে জার্মানির পরাজয় নিশ্চিত হয়ে যায়। পূর্ব দিক থেকে সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিম দিক থেকে আমেরিকা ও ব্রিটেনের সম্মিলিত আক্রমণে জার্মানি দুমড়ে মোচড়ে যেতে থাকে। শেষ দৃশ্য। ফিরে আসা যাক ১৯৪৫ সালে সেই বাংকারে। হিটলার তখন শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন। যে জেনারেলদের ওপর তিনি ভরসা করতেন তারা হয়তো মৃত বা আত্মসমর্পণ করেছেন। তার স্বপ্নের বার্লিন শহর এক ধ্বংসস্তূপ। পরাজয় নিশ্চিত জেনেও তিনি শেষ মুহূর্ত পর্যন্ত কাল্পনিক সেনাবাহিনীকে লড়াইয়ের নির্দেশ দিয়ে যাচ্ছিলেন। অবশেষে ৩০ এপ্রিল ১৯৪৫ হিটলার বুঝতে পারেন তার আর কোনো পথ খোলা নেই। ধরা পড়লে কী অপমান হবে তা তিনি জানতেন। নিজের দীর্ঘদিনের সঙ্গিনী ইভা ব্রাউনকে বিয়ে করার কয়েক ঘণ্টা পর তিনি প্রথমে ইভাকে সায়ানাইড বিল খেতে বলেন এবং তারপর নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন। তার নির্দেশ অনুযায়ী বাংকারের বাইরে তার এবং ইভার মৃতদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়, যাতে শত্রুর হাতে কোনো চিহ্ন না থাকে।